বা জোটের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি কথা বলেছেন? জামায়াতের আমির, এনসিপির যিনি আহ্বায়ক আছেন, তাদের সাথে কি আপনাদের এটা নিয়ে কথা হয়েছে? এত ডিটেলস কথা বলার সুযোগ হয় নাই, বা বলতে পারেন যে আমার ব্যক্তিগত বিষয় তো, হুম আমি ব্যক্তিগত চাওয়াটাকেও যেরকম খুব বড় করে দেখি নাই নির্বাচনের আগে এবং এই জোট হওয়ার ক্ষেত্রে, এবং ঠিক এটার পরেও আমি আমার ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে বলেছি, হুম তো ঠিক অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সেই রেসপন্সটা আমি পাই নাই। এইটা একটু কৌতূহলোদ্দীপক না যে মানে আপনি তো মানে খুবই গুরুত্বপূর্ণ জোটের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং আপনি সব জায়গায় ভোকাল, এমনকি আমরা দেখেছি যখন জোটের একটা আনুষ্ঠানিক ঘোষণা আসলো তখন আপনাকে একটা, আমি তো ওই সময় মানে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু সামনাসামনি দেখতে পারি নাই, টেলিভিশনে স্ক্রিনে যতখানি দেখেছি আমার কাছে মনে হয়েছে আপনি মানে এটা বলে না কি ফ্যাক্টরের একটা ভূমিকা আপনি হয়তো পালন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এত এরকম হয় তাহলে জামাতে ইসলামী বা এনসিপির কি আরেকটু ইনভলভমেন্ট দরকার ছিল বা আরেকটু এটা আপনি হ্যাঁ, কি মনে তারা করেন? হয়তো আরেকটু করলে করতে পারতেন। বাকি এখানে বিষয়টা এখানে মানে বিবেচনা করা হয়েছে হয়তো একটা সিট হিসেবে, ওকে। একটা সিট। আর এখানে যেহেতু আমার মতো আরও গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিবর্গ এরকম খুব স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছেন, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেলের যে বিষয়টা আছে, হয়তো সেগুলোর সাথে সব মিল করে এখানে কোনো একজন ব্যক্তিকে খুব বেশি একটা ফোকাস করাটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আমি একটু যদি ভবিষ্যতের দিকে তাকাই, অনেকেই বলছিলেন যে যে এই ১১ দলের যে জোটটা হয়েছে সেটা ঠিক আদর্শের জোট না। এই জোটটা হয়েছে হচ্ছে নির্বাচনী জোট। অনেকে না, আপনারা সবাই বলেছেন আসলে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনি এই জোটের ভবিষ্যৎ কি দেখেন? আপনাদের পথ চলা কি এরকমই থাকবে নাকি আপনি আমি আদর্শের জায়গা থেকে একটু কথা বলি যে আমাদের এই জোটটা ঠিক আদর্শিক না, আমি সেটা বলবো না। আমাদের এই জোটটার প্রধান মুখ্য যে উদ্দেশ্য ছিল সেটা হলো জুলাই সনদ, রাইট? অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাইয়ের স্পিরিটটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কোনো আপোষ করতে চাই নাই। মূলত জুলাইয়ের ব্যাপারে আমার এই অবস্থান, এটাই আমাকে এই জোটের দিকে নিয়ে আসছে। কাজে আমরা মনে করি যে আমাদের এই জোটের যে আদর্শিক দৃঢ় যেই জায়গাটা সেটা হলো জুলাই সনদ। জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে যত রকমভাবে সম্ভব এটাকে প্রতিষ্ঠিত করা, সেই চিন্তা থেকেই আমাদের এই জোটের যাত্রা শুরু এবং সেটাকে কেন্দ্র করেই এই জোটটা আসলে গঠিত হয়েছে। এরপরে আমাদের ধাপে ধাপে আমরা কিছু অর্জন করেছি, সবটা করতে পারি নাই। সামনে আমরা এই জুলাইকে কেন্দ্র করেই আমাদের মূলত যাত্রা। আপনার কাছে কি মনে হয় যে জুলাইতে তো মানে জুলাইয়ের পুরো আন্দোলনটাই গড়ে উঠছিল যে একটা বৈষম্য বিরোধী জায়গা থেকে, তো সেই বৈষম্য বিরোধিতার জায়গায় তো সব মানুষের সমান অধিকার থাকার কথা। আপনাদের জোটের ক্ষেত্রে একটা বড় কথা আমি এরকম শুনতে পাই যে আপনারা শুধু এক মানে আমি যদি বলি যে শুধু মুসলমানদের, শুধু সুন্নি মুসলমানদের, শুধু পুরুষের এবং এদের অধিকার রক্ষায় যতটা আপনারা কথা বলতেছেন বা এদের ব্যাপারে যতটা কথা বলতেছেন, এই পুরুষ বা সুন্নি মুসলমান না, বা ধরেন আপনাদের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন না তাদেরকে আপনারা এক চোখে দেখতেছেন না, এই ব্যাপারটা কি আসলে মানে মানে জুলাইয়ের স্পিরিটের সাথে এটা যায়? এইটা একেবারেই কথাটা আমি গ্রহণ করতে পারলাম না। এখানে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের রাজনৈতিক শক্তিমত্তার বিবেচনায়, সেটা হয়তো আমাদের বিভিন্ন ব্যক্তিগত বা রাজনৈতিক ফিলোসফির দিক থেকে আমরা এক একটা পলিসি মেনটেন করি বা এক একটা মতাদর্শকে আমরা অনুসরণ করি। যেরকম আমরা সুন্নি যেই ফিলোসফি সেটাকে অনুসরণ করছি, জামাতে ইসলাম তারা এক ধরনের একটা মতাদর্শকে অনুসরণ করছে। আমাদের এই দুইটা মতাদর্শের বাইরে, অর্থাৎ আমি যেটা বলি পরিষ্কার যে আমাদেরটা দেওবন্দি অথবা জামাতেরটা হলো অনেকটা মাওলানা মওদুদি সাহেবের যে কিছুটা মানে মাযহাব এবং
যেটা কিছু সালাফি বা আহলে হাদিস এই সব কিছুর একটা মিশেলে একটা থট ওনারা ফলো করেন। আর এনসিপির তো এই জাতীয় বিষয়ে সুনির্দিষ্ট কোনো তাদের আইডিওলজি নাই, ধর্মীয় বিষয়ে তাদের সুনির্দিষ্ট কোনো আইডিওলজি নেই। আমাদের এই মতামতের বাইরে বাংলাদেশে ধর্মীয় দিক থেকে আরও 2-3টা আছে, জনগোষ্ঠী আছে। যেমন একটা হলো যারা বাংলাদেশে যাদেরকে আমরা সুন্নি বলি, অর্থাৎ আমাদের পরিভাষায় আমরা যাদেরকে বেরেলভি বলি, অর্থাৎ যেরকম ওই যে যারা কিছুটা মাজার পন্থী, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় তাদের বেশ একটা প্রাবল্য আছে। এটা হলো একটা কমিউনিটি। আরেকটা কমিউনিটি হলো যারা ব্যাপকভাবে আহলে হাদিস এবং সালাফি নামে খ্যাত, যাদের মূলত রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মই নাই। সুন্নদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ওই যে তাহিরি ভাই ওনারা নির্বাচন করেছেন এবারও। আর এর বাইরে আছে খুবই খুবই স্বল্প সংখ্যক শিয়া মুসলমানও বাংলাদেশে আছে, কিছু শিয়া। তো মূলত এই যে সুন্নি বা এই যে সালাফি বা আহলে হাদিস অথবা শিয়া, তাদেরকেও কিন্তু নানাভাবে আমরা আমাদের বক্তব্যের মধ্যে তাদেরকে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, তাদের অধিকারগুলোর কথা বলেছি। যেমন ধর বাংলাদেশে কোনো কনস্টিটিউয়েন্সিতে আমার জানার মধ্যে সুনির্দিষ্ট শিয়া জনগোষ্ঠী নেই, কিন্তু মোহাম্মদপুরে আছে। তো আমি মোহাম্মদপুরে সেই সকল শিয়াদেরকেও তাদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করার, তাদের যে ধর্মীয় যেই সিগনিফিক্যান্ট যেই জায়গাগুলি আছে সেগুলো আমি রক্ষা করার প্রতিশ্রুতি তাদেরকে আমি দিয়েছিলাম। তারপরে ওই যে মাজারপন্থী বা বেরেলভি যারা আছে তাদেরকেও বলেছি যে আপনারা আপনাদের যে মতদর্শ মোতাবেক আপনারা পালন করবেন, আমরা এখানে রাজনৈতিকভাবে আপনাদের উপর কোনো আধিপত্য সৃষ্টি করব না বা বাধা দিব না। তার মানে এই সব জায়গাগুলি তো আমরা মানে বৈষম্যের ভিত্তিতে বিবেচনা করিনি, আমরা সকলের বৈষম্যহীন একটা অধিকার প্রতিষ্ঠারই কাজ করেছি। নারী অধিকারের যে বিষয়টা বললেন, সেটা তো আমরা এখানে নারী অধিকারের প্রতিষ্ঠার পদ্ধতি নিয়েই আমাদের দ্বিমত আছে, যে আসলে কোনটা অধিকার আর কোনটা অধিকার খর্ব, কোনটা সম্মান কোনটা অসম্মান। আমাদের বিবেচনা হলো নারীদের জন্য জোরপূর্বক সংরক্ষণ করা কোনো জায়গা, এটাই নারীর জন্য চরম অসম্মান। তারাও ওপেন এখানে আপনার করবে, পার্টিসিপেট করবে এবং তারা এখানে কোয়ালিফাই করবে, প্রতিযোগিতা করছে, যেটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসবে। কারোর জন্য কোটা সংরক্ষণ করা প্রথমেই এটা তাকে করে এটা ইঙ্গিত করে যে তুমি পিছিয়ে পড়া। মানে আপনি নারীর কোটার কথা বলছেন। আমি যদি একটা একটা করে বলি, আপনি তো শিক্ষক মানুষ, এত চমৎকার করে বলেন, আমি মুগ্ধ হয়ে শুনতেছিলাম আসলে। কিন্তু আমি যে জিনিসটার প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেইটা হচ্ছে যে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক, আপনার যে মরহুম, তো ও বাবা আছেন, তো উনারও কিন্তু যখন মানে একটা ইসলামিক শাসন ব্যবস্থা বা একটা খেলাফতের জায়গা থেকে যখন এই কথাটা বলেন, উনার আদর্শেরও একটা সুস্পষ্ট পার্থক্য জামাত ইসলামের সঙ্গে ছিল। এমনকি উনার স্কুলের সাথে আপনি বলছেন কিছুটা মাওলানা রাজ্জাক বিন ইউসুফেরও আসলে অনেকগুলি বিষয়ে মতান্তর ছিল। আপনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, আমি এই প্রশ্নটা আপনাকে আগেও করছি। হেফাজতে ইসলামের যিনি আমির আছেন, অনেক বয়স্ক মুরব্বী মাওলানা বাবু নগরী সাহেব, উনিও একটা একদম, উনারটা তো একদম সাংঘাতিক স্পষ্ট যে ওটা উনি বলতেছেন। এখন এই যে মত পার্থক্যের জায়গাগুলি তো এত স্ট্রং, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় যে এই প্রবলেমগুলি আগে, আমি এটা প্রবলেম বলবো না, মানে এই বিভিন্ন মতগুলি আগে ডিল করা দরকার না? যদি বাই চান্স, আমি এটা বাই চান্স বলতেছি, এখন যেহেতু ঘটনাটা এরকম ঘটে নাই, আপনারা যদি ক্ষমতায় আসতেন তাহলে আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, ওইটার কি আসলে কোনো একটা ঐক্যমত্য কি ছিল নাকি আপনারা একটা কারণ আপনি যেহেতু নিজেই বলছেন যে আপনি 100-র এদিক ওদিক সিটি আপনি আসলে প্রেডিক্ট করছিলেন, তার বেশি না, কিন্তু যদি এটা হয়ে যেত, হইতে পারতো না একটা 151 হইলে, তো সেইটা কি একটু মানে আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা? আর একটা ছোট্ট করে আপনি অবয় দিলে একটা লেজ একটু সংযুক্ত করি, আপনি একটু যারা মুসলমানই না বা এই ধর্মের অন্তর্গতই না, তাদের ব্যাপারটাও যদি একটু বলেন। আর নারীদের ক্ষেত্রে আমি সহশিক্ষা, তারপর হচ্ছে তার ফ্রিডম অফ চয়েস আছে কিনা, যে সে কী ধরনের পোশাক পরবে, সে কী ধরনের সাজগোজ করবে,
এইটা আসলে আপনাদের যে রাষ্ট্র, যে রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন, ওইটা কিভাবে বলবেন, এইটা যদি একটু আপনি একসাথে বলেন আর কি। এখানে প্রথম কথা হলো ইসলামটা আপনি যে ডিল করছেন। ইসলামের অন্তর্গত আবার যে সকল বিভিন্ন সাব গ্রুপের মধ্যকার পারস্পরিক মতভিন্নতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি আমরা ক্ষমতায় যদি চলে যেতাম তাহলে কিভাবে ডিল করতাম। তো স্বাভাবিকভাবেই আমরা এবার তো এই আগে থেকেই ধরে নিয়েছি যে আমাদের এই প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার মাধ্যমে সরাসরি ডিরেক্টলি একভাবে মানে এক দফায় বা এক ধাপেই আমরা ইসলামকে পরিপূর্ণভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশে বা প্রশাসনিকভাবে, তারপরে একেবারে শাসনতান্ত্রিকভাবে, হ্যাঁ, সর্বভাবে পরিপূর্ণ আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, সেটা তো আমরা বলি না। আমরাও তো এটাই বলছি যে এটা তো বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে আমাদেরকে ধাপে ধাপে ইসলাম প্রতিষ্ঠার দিকে অগ্রসর হতে হবে। তো ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, যে শরিয়া ব্যবস্থা, শরিয়া আইন, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পারস্পরিক যতগুলো গ্রুপ, আপনি সুন্নি বলেন, দেওবন্দি বলেন, এমনকি আহলে হাদিস বলেন, মওদুদি সাহেবের অনুসারী জামাত ইসলাম বলেন, আমাদের মধ্যে এই জাতীয় বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, কোনো মত পার্থক্য নেই। কিন্তু শরিয়ার ক্ষেত্রে তো আমি যদ্দূর দেখছি যে ইভেন মাযহাবগুলির মধ্যে আমি বড় ছোট বলবো না, আমি বলবো যে মত ভিন্নতা রয়েছে। না, মানে শরিয়া যখন আপনি বাস্তবায়িত হবে, তো বাস্তবায়িত হওয়ার মূল যে পলিসি বা মূল যে পদ্ধতি, সেটার ব্যাপারে কিন্তু মাযহাবগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা জায়গায় পার্থক্য হবে, সেটা আমি বলে দিই। একটা জায়গায় পার্থক্য হবে হলো বিভিন্ন মাসআলা যেগুলো নাকি প্রয়োগ করতে হবে রাষ্ট্রকে আদালতের মাধ্যমে, সেখানে আদালত কোন মাযহাব ফলো করবে, এই একটা প্রশ্ন আসবে। তো এই প্রশ্ন আজকের নতুন না, এটা প্রায় 1300 বছরের প্রশ্ন। এবং সেই 1300 বছরেই কিন্তু ইসলাম কোনো না কোনো মাযহাবকে অনুসরণ করেই এই সকল বিষয়গুলিকে বাস্তবায়ন করেছে। এবং সেখানে আদালতের এক ধরনের, আদালতের যিনি জাস্টিস হবেন, বিচারক হবেন, এবং রাষ্ট্র মূল কাঠামোতে যারা নেতৃত্বে থাকবেন, তাদের এক ধরনের রাইট আছে। যেরকম এখন ধরেন সৌদি আরবে ওনারা কিন্তু শরিয়া আদালত বেশ কিছু ক্ষেত্রে পরিচালনা করেন। আবার ইমারাতে ইসলামী আফগানিস্তান, তারাও কিন্তু শরিয়া আদালত শতভাগ বাস্তবায়ন করতেছেন। তো সেখানে কিন্তু সৌদি আরবে এক ধরনের ফিকহ তারা অনুসরণ করতেছেন, সেটা নিয়ে কিন্তু আমাদের হানাফিরা কোনো সময় আপত্তি করি না, যেটা ইসলাম অনুযায়ী হলো না। আবার ইমারাতে ইসলামিয়ায় ওনারা শতভাগ ফিকহে হানাফি অনুসরণ করতেছেন, ওখানে কিন্তু অন্য মাযহাবের কেউ অথবা ইভেন যারা মাযহাব অনুসরণ করে না, তাদের পক্ষ দিয়ে কিন্তু কখনোই এই অভিযোগ করা হয় না যেটা তো ইসলাম অনুযায়ী হলো না। কারণ ইসলামের মধ্যে আমরা সকলেই এই কথাগুলো মানি যে এই জায়গাগুলোতে যদি আদালত যে কোনো একটা মাযহাবকে বা যে কোনো একটা থটকে তারা প্রমাণের ভিত্তিতে অনুসরণ করে আদালত যখন একটা সিদ্ধান্ত দিবে, তখন ওইটা সকলের কাছেই গ্রহণযোগ্য হয়ে যায়। আমি এই প্রশ্নটা একটু তাহলে অন্যভাবে করি যে মাওলানা মামুনুল, আমি ধরে নেই যে আপনার রাষ্ট্র পরিচালনা করতেছেন, তো মাওলানা মামুনুল হকের পক্ষে কি জামায়াতে ইসলামীর নির্ধারিত শাসন ব্যবস্থা পুরোপুরি মেনে নেওয়া সম্ভব ছিল? মানে এটা কোনো একটা আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হতো। আচ্ছা, এবং অবশ্যই সেই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে ইসলামিক স্কলাররা আছেন, আমাদের মধ্যে ইসলামিক স্কলাররা আছে, আমরা বসে এটা একেবারে নির্ধারণ করতাম যে আসলে এই বিষয়ে রাষ্ট্রীয় পলিসির ক্ষেত্রে আমরা কোনটা ফলো করব। আচ্ছা, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি যে যদি আপনি যারা বাংলাদেশের সংখ্যালঘু আছেন, নারী আছেন, তাদের ব্যাপারে মানে তারা কি একটা দ্বিতীয় শ্রেণীর মানে যারা মুসলমান নন, তাদের মধ্যে এরকম একটা আশঙ্কা থাকে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন কিনা? কেন, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার তো কিছু নাই। এখানে ইসলাম প্রদত্ত তাদের যেই অধিকার, অনেক জায়গায় তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে, অনেক জায়গায় সমান অধিকার প্রদান করা হয়েছে, কোথাও কোথাও পার্থক্য করা হয়েছে। যেরকম ইসলামে যারা মুসলমান তারা রাষ্ট্রকে যাকাত পে করবে, অমুসলিম তো যাকাত দিবে না। তো যাকাত একটা রেভিনিউ কালেকশনের বড় একটা। যাকাত কি রাষ্ট্রকে দেয়?
জাকাত তো রাষ্ট্রকে দেওয়ার হ্যাঁ, না, রাষ্ট্রের জাকাত তো মানে আমি যদি কোনো রাষ্ট্রে নাও অবস্থান করি তারপরেও তো না, আমার উপরে কিন্তু জাকাত। যখনই ইসলামী রাষ্ট্র হবে, হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের অন্যতম একটা কাজ হলো জাকাত কালেকশন করা। কিন্তু মানে আমি এটা একটু হ্যাঁ। বোঝার জন্য আর কি, হ্যাঁ। জাকাত তো ধরেন আমি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, আমারও মানে আমি যদি না, না, মুসলমান হই হ্যাঁ, আমাকে ঠিক আছে। আবার আমেরিকাতেও তো আমার জাকাত হ্যাঁ, জাকাত এটা ব্যক্তির উপর ফরজ হয়, রাইট, তো রাষ্ট্র কিন্তু এইটার ব্যবস্থাপনা করাটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। ওকে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। এটা কি মাস্ট যে হ্যাঁ। মানে এটা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে আমি জাকাতটা সরকারি জাকাত ফান্ডেই দিব, এটা কি মাস্ট? মানে সরকার এই বিষয়ে মানে আমার কি এটাতে ফ্রিডম থাকবে না যে আমি জাকাতটা অন্য কাউরে দিব কিনা? যখনই খেলাফত প্রতিষ্ঠিত হবে বা ইসলাম পরিপূর্ণভাবে মানে এটা নাকি বাস্তবায়িত হবে, তখন সেখানে হুম, রাষ্ট্র যেইভাবে নির্ধারণ করে দিবে ওকে, সেইভাবেই দিতে হবে, হুম, এবং যতটুকু বলবে রাষ্ট্রীয় ফান্ডে দিতে একজন ব্যক্তিকে, ততটুকু রাষ্ট্রীয় ফান্ডেই তাকে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আর যদি রাষ্ট্র যদি বলে যে না আমরা এই দায়িত্বটা এভাবে নিচ্ছি না, আপনারা যার যার মতো করে জাকাত দিয়ে দেন, সেটাও রাষ্ট্র সেই সুযোগ রাখতে পারে। ও মুসলিমদের ক্ষেত্রে যেহেতু তারা জাকাত দিবে না, তারা জিজিয়া জাকাত দিবে দিবে না, তারা জিজিয়া হ্যাঁ, দিবে। জিজিয়া দিবে। এবং রাষ্ট্রীয় যে খরচের যে এইটা রেভিনিউ কালেকশনের মধ্যে জাকাত যেরকম একটা ফান্ড, ঠিক এরকম জিজিয়া আরেকটা সোর্স। কিন্তু জিজিয়া দুইটা ওকে source। একটু লেসার সিটিজেন করে না, মানে যে মুসলমান মানে না তাকে একটু কম সিটিজেন করে যায় না, মানে কম সিটিজেন করে না, সেটা হলো বিশ্বাসের জায়গা থেকে এটা প্রমাণ করে যে সে আল্লাহর দেওয়া বিধানটাকে, মানে আল্লাহকে বিশ্বাস, আল্লাহর ধর্মকে সে বিশ্বাস করতেছে না। এটার শুধু একটা লক্ষণ এটা, যে তুমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করছো না, আল্লাহর ধর্মকে, আল্লাহর দেওয়া বিধানকে তুমি মানছো না, কাজেই তুমি জাকাত দিতে পারছো না, এই জন্য তুমি জিজিয়া দিবা। এটা কি একটু শাস্তিমূলক, একটু পিউনিটিভ? এটা যদি কেউ এখন ফিল করে, মানে ফিল করতো কিনা, আমারই তো হ্যাঁ, একটু ফিলিংটা হচ্ছে এরকম যে এটা একটু শাস্তিমূলক মনে হইতেছে। এটা এখন একজন মানুষ অমুসলিম, এখন অমুসলিমের ব্যাপারে ইসলামের বিশ্বাস হলো সে চিরস্থায়ী জাহান্নামী, এখন তার যে জাহান্নামী হওয়াটা এটা শাস্তি কিনা? ও মানে সেটা তো হচ্ছে আচ্ছা আচ্ছা, আমরা থিওলজির এই জায়গা থেকে একটু আগাই। আমি যদি একটু নারীদের কথা বলি, যে নারীদের এই ফ্রিডম অফ চয়েস থাকবে না, তারা পরনের কাপড় কিরকম পরবে বা তারা কিরকম বেশভূষার মধ্যে থাকবে, এইটাতে আপনাদের একটা আমাদের না, আমি তো বলছি প্রথমেই যে আমরা যখন এটাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করি, যদি কোনোদিন করি, তখন এই সকল বিষয়গুলি প্রশ্ন আসবে। আমরা প্রচলিত যেই পদ্ধতির মধ্য দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি, আমরা মনে করি ধাপে ধাপে মানুষ যখন ইসলামকে সর্বান্তকরণে মানার জন্য প্রস্তুত হবে, সেরকম একটা পরিবেশে গিয়েই আসলে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়িত হবে। এর আগ পর্যন্ত এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমরা ক্ষমতা গ্রহণ করব, তো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এইবারও যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই রাষ্ট্র পরিচালনা করব। তো যখন এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখন আমাদেরকে এই ফ্রিডম অফ চয়েস রাখতে হবে। ওকে, আপনি কি এইটা মনে করেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমনাইয়ের পীর সাহেবদের সঙ্গে যে আপনাদের জোটটা হলো না, এটা আপনাদের নির্বাচনে একটা প্রভাব রাখছে বা মানে? চরমনাই কিছুটা তো প্রভাব রেখেছে। আমি শুরুতেও বলেছিলাম যে খুব বেশি প্রভাব রাখে নাই। আসলে চরমনাই পীর সাহেব বাংলাদেশের রাজনীতিতে ওনার যে অবস্থানটা আছে এবং ওনার যেই পরিমাণ সমর্থক এবং ভোটার আছে, এই যে ভোটটা হয়ে গেল, সেই ভোটে আপনি ওনার কাস্টিং ভোটের যে পার্সেন্টেজটা দেখবেন, সেটা আমার সেই প্রেডিকশনটাই বাস্তবায়িত হয়েছে যে ওনার ভোটাররা সবাই ওনাকে ভোট দেয় নাই। ভোটটা না দেওয়ার কারণ এটাই যে এবার বাংলাদেশের ব্যাপক মানে অডিয়েন্স, যারা ওভারঅল যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে দেখতে চায় বা ইসলামপন্থীদেরকে দেখতে চায়, তারা খুব তীব্রভাবে আকাঙ্ক্ষা করছিল যে ইসলামপন্থীরা এক বাক্সে আসুক। তো যেহেতু উনি এক বাক্সে থাকতে পারেন নাই, যে কোনো কারণেই হোক, এই জন্য ওনার রিয়েল ভোটটা উনি পান নাই। তাদের অনেক ভোট সুইং করে উনি থাকতে পারেন না কেন? উনি অনেক বেশি আসন চাইতেছিলেন আপনাদের কাছে। শুধু আমাদের কাছে চাওয়ার বিষয় না, এটা আসলে মূলত এখানে আমাদের কৌশলগত বেশ কিছু বা পদ্ধতিগত হয়তো কিছু ভুলও থাকতে পারে। এটা আসলে আমরা খুব সম্মিলিতভাবে আসন বন্টনের পর্যায়ে আমরা যেতে পারি নাই। আমাদের আলোচনাগুলো অনেকটা পার্টি টু পার্টি হচ্ছিল, নেগোসিয়েশনটা
দেখা গেছে আমাদের সাথে চরমনের হচ্ছে, আবার চরমনের সাথে জামাতের হচ্ছে, আমাদের সাথে জামাতেরটা জামাত, অর্থাৎ যার যেই জায়গায় আসনগুলো বন্টনের ক্ষেত্রে যেখানে যার সাথে সমন্বয়ের প্রয়োজন হচ্ছে, আমরা দলগুলো সেই দলের সাথে সেই আসনের ব্যাপারে আলোচনা করছি। যেরকম একটা আসনের ব্যাপারে জামাত বলে দিল যে আমাদের আপত্তি নাই, আপনারা চরমনের সাথে যদি এটাকে সমন্বয় করে নিতে পারেন তো নিয়ে নেন। তো দেখা গেল যে সেখানে আমরা চরমনের সাথে সমন্বয় করে নিয়ে নিলাম, এনসিপির সাথে আমাদের সমন্বয় হয়ে গেল। অর্থাৎ আমি আমার আসনগুলো নিয়ে সবগুলো পার্টির সাথেই আমাকে নেগোসিয়েশন করতে হয়েছে। জামাত থেকে আমাকে প্রথমে ওইটার ব্যাপারে একটা তাদের কাছ থেকে একটা ছাড় নিতে হয়েছে বা অনুমোদন, তারপরে আবার চরমনের কাছ থেকে এটা নিয়ে আবার সমন্বয় করতে হয়েছে, এনসিপির সাথে সমন্বয় করতে হয়েছে, আদার্স অন্যান্য পার্টিগুলির সাথে সমন্বয় করে তারপরে আমাকে আমার এই আসনগুলোর ব্যাপারে নির্ধারণ করতে হয়েছে। এই জন্য দেখা গিয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু কোনো আসন জামাতের সাথে সমঝোতা হয়ে গেছে, খেলাফত মজলিসের সাথে আমার সমঝোতা হয় নাই, এনসিপির সাথে সমঝোতা হয় নাই। এরকম 1-2টা আসনে শেষ পর্যন্ত এরকম 2 পার্টি সেখানে ইলেকশন করতে হয়েছে। আপনার কি মনে হয় যে আপনি যেহেতু নেগোসিয়েশনের কথা তুললেনই, আপনার কি মনে হয় যে এনসিপিকে কি নতুন দল হিসাবে বা তাদের যোগ্যতা সামর্থ্য হিসাবে বেশি আসনে আপনারা ছাড় দিয়েছেন নাকি ঠিকই আছে? না, আমি মনে করি যে এনসিপির যে গুরুত্বটা বাংলাদেশের রাজনীতিতে এবং আমাদের এই জোটের যে প্রয়োজনটা ছিল এনসিপিকে, সেই জায়গায় এনসিপিকে খুব বেশি দেওয়া হয়নি। আর একটু বেশি দিলে কি ভালো হতো? আর একটু বেশি দেওয়ার পরিবেশ ছিল না। যখন তারা একেবারেই এলিফ্যান্ট টাওয়ারে আসছে, সেই সময় সমন্বয় করতে যতটুকু আসলে দেওয়াটা উচিত ছিল, সেই উচিত মতোই তাদেরকে দেওয়া হয়েছে। আমরা এটা শুনছি, আপনি এটা কতটুকু বলবেন আপনারা জানি না, মানে এই যে নেগোসিয়েশনটা, সেই নেগোসিয়েশন টেবিলে অনেক দুয়ারেই যাওয়া আসা এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ হয়েছে। মানে কে বিএনপি জোটের সাথে যাবে, আপনি বাদেও এনসিপি আসলে বিএনপির সাথে যাবে না আপনাদের সঙ্গে আসবে, সেটা অনেক টানাপোড়েন হয়েছে। অনেকেই বলে থাকেন যে এইটার মধ্যে আপনি একটা কি ফ্যাক্টর হিসাবে, মানে এনসিপি যাতে জামাতের সাথে বা আপনাদের জোটের মধ্যে আসে, আপনার সাথেই অনেক বেশি আলোচনা হয়েছে, এটা কি ঠিক? না, আমার সাথে একটা পর্যায়ে আলোচনা হয়েছে, অর্থাৎ আমি আমার রাজনীতির অবস্থানটা কোন দিকে হবে, আমি বিএনপির সাথে এলাই করব না জামাতের সাথে এলাই করব, এটা নিয়ে আমি অনেক পরে ডিসিশন নিয়েছি আমাদের অন্যান্য ইসলামী দলগুলোর তুলনায়। একেবারে লাস্ট মোমেন্টে আমি সিদ্ধান্তটা নিয়েছি। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অনেক গুরুত্বের সাথে বিবেচনা করেছি এনসিপি কি করতেছে সেটা, যেটা অন্য কেউ করে নাই। আচ্ছা, আমার কাছে এনসিপির গুরুত্বটা অনেক বেশি ছিল। আমি যেটা আমার দেখায় বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এনসিপিকে এতটা গুরুত্ব দিয়ে কেউ এইভাবে বিবেচনা করে নাই যতটা আমি করেছি এবং আমি এখনো করি। এই জন্য আমি এনসিপির সাথে তাদের মতামত এবং তাদের মনোভাব বোঝার জন্য অনেক দেরি করেছি, এবং যখন আমি দেখেছি যে এনসিপির মনোভাব হলো যে এইদিকে এই জোটে আসবে, তখন আমি ফাইনাল করেছি। এরপরে আবার এনসিপি কিছুদিন আবার একটু ঝুলন্ত ছিল, কিন্তু লাস্ট শেষ পর্যন্ত তারা এখানেই এসেছে। তো সেই হিসাবে আমার চাওয়াটা পূর্ণ হয়েছে আর কি। তারা মোটামুটি ভাবে নেগোসিয়েশন করতেছিল আপনাদের সঙ্গেও, আবার অন্য জোটের সঙ্গেও এটা নেগোসিয়েশন করতেছিল। আপনার কাছে কি মনে হয়, ধরেন আমি যদি একটু আবার পুরনো প্রসঙ্গটার মধ্যে একটু আসি, যে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী, আমি যদি আরবি শব্দটা বলি তাহলে সুবিধা, হুকুমত, এই ইসলামী হুকুমতটা যদি ইসলাম ধর্ম যারা অবলম্বন করে তাদের জন্য যতটা অ্যাপ্রোপ্রিয়েট, ধরেন এখনও তো 8-10% যারা ইসলাম ধর্ম অবলম্বন করেন না তারা এই দেশে আসে, তাদেরকে আমরা পার্মানেন্ট জাহান্নামে ধরে নিয়ে বা তাদেরকে একটা পেনাল্টি, তাদেরকে কি আমরা একটা চলে যাওয়ার বার্তা দিতেছি? মানে ইউ জাস্ট লিভ দিস কান্ট্রি? না, কোনোভাবেই এটা না। আপনি ইসলামের ইতিহাস পড়েন, কিছুটা পড়ছি। ইসলামের ইতিহাসে আপনি দেখেন যে ইসলামী রাষ্ট্র মানে খেলাফতের যে ইতিহাস, খেলাফতের ইতিহাস থেকে আমি 2টা তথ্য আপনাকে শুধু দেই। এই যে ইহুদি সম্প্রদায়, আপনি ইহুদি সম্প্রদায়ের 1500 বছরের ইতিহাস পড়েন, আজ থেকে 500 বছরের বা বাদ দিয়ে এর আগের 1000 বছর, এই 1000 বছর ইহুদিরা পৃথিবীতে সব জায়গায় নিগৃহীত হতো খ্রিস্টানদের দ্বারা। তারা কাদের আশ্রয় ছিল? ইহুদিরা কখনোই গত 1500 বছরে কখনোই তারা কোনো শক্তিশালী অবস্থানে ছিল না, তাদেরকে কারো না কারো আশ্রয় থাকতে হয়েছে। কাদের আশ্রয় ছিল? মুসলমানদের আশ্রয় ছিল। ইসলামী খেলাফাই তাদেরকে আশ্রয় দিয়ে বিভিন্ন সময় তাদেরকে রেখেছে। এটা হলো ইহুদিদের ইতিহাস।
এরপরে দেখেন আপনি যেখানেই মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় মানে ধর্ম মানে অন্যান্য ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীর যে সংখ্যাধিক্য, সেটাও কিন্তু বিপুল পরিমাণ। আমি আমাদের সাবকন্টিনেন্টাল কথাই যদি বলি, 700 বছর এখানে মুসলমানরা শাসন করেছে, এবং 700 বছরই মুসলমানরা সংখ্যালঘু আর হিন্দুরা সংখ্যাগুরু, সংখ্যাগরিষ্ঠ থেকেও এখানে তারা মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে। তো যদি ক্ষমতার কারণে মানে অমুসলিমদেরকে লিভ করার যদি কোনো বিষয়টা থাকতো, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না এখন। কিন্তু আসলে মুঘল পাঠানরা যেভাবে ভারতবর্ষ শাসন করছে, তাদের শাসন করা ভারতবর্ষের যতটুকু লক্ষণ বা যতটুকু বৈশিষ্ট্য আছে, আপনারা কিন্তু তার থেকে আলাদা ইসলামের কথা বলতেছেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। মানে আকবর বাদশার ইসলাম আর মামুনুল হকের ইসলাম এক না। আকবর বাদশার ইসলাম, আচ্ছা ঠিক আছে, হুমায়ুন সাহেবের এর কথা বলেন, আলমগীরের কথা বলেন। আলমগীর কিন্তু 6 জনের মধ্যে একদম ব্যতিক্রম, দা ফ্যান্টাস্টিক 6 যদি আমি বলি, তারপরে তো আরো 3জন 4জন ছিল। আলমগীর বা ঔরঙ্গজেব উনি তো একদমই ব্যতিক্রম আসলে। উনার কথা যদি আপনার বলতে, আমি বাবর, জাহাঙ্গীর, আকবর, মানে শাহজাহান, তারা ডিফারেন্ট। এর আগে পাঠানরাও ডিফারেন্ট। আমি বরং ইদানিং জায়গায় একটু আসি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি এটা ঠিকই বলছেন যে মানে মুসলমানদের রাষ্ট্র পরিচালনা এবং তার মধ্যে অন্য ধর্মের লোকেরা থাকা না থাকা। আমরা যদি এই যেই শতাব্দীটা চলে গেল, সেই শতাব্দীতে আপনি যদি অটোমানদের মানে যারা তুর্কদের পতনের ক্ষেত্রে ইসলামিস্ট রাষ্ট্রগুলির এক ধরনের সরাসরি ইনভলভমেন্ট আসে, সরাসরি ইনভলভমেন্ট, যেই জন্য আমার তুর্কি ফ্রেন্ডরা কিন্তু আরবদের হেট করে লাইক এনিথিং, বিকজ তারা ব্রিটেনের সাথে হাত মিলায়া এই রাষ্ট্রটা ভাঙার জন্য তারা অ্যাক্টিভ পার্টিসিপেশন করছে, যার জন্য ইসরায়েল নামক রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, ইরাকের মতো একটা কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আবার আমি যদি আরেকটু সামনে আসি, এই সুদান, সাউথ সুদানে যে মুসলমানদের মধ্যে অনেকটা মারা হলো বিভিন্ন ফেরকা নিয়া, সৌদি আরব যে ইয়েমেনের কিছু মুসলমানদের মারা হয়েছে, আমরা সিরিয়াতে, এই আধুনিক সিরিয়াতেও, মানে তুর্কদের সাথে এটা লাগা ছাড়াও আধুনিক সিরিয়াতেও আমরা যে মুসলমানদের নিধন দেখছি মুসলমানদের মাধ্যমে। তাহলে এইটা একটা মনে হয় না যে আমরা যদি এই জিনিসগুলি ডিল না করি, আমরা যদি এই জিনিসগুলিরে ঠিক না করি, তাহলে আমরা একটা এরকমই একটা সময়ের দিকে আমরা হয়তো যাব। কারণ আজ হোক কাল হোক এমন তো হইতেই পারে যে আপনারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবেন। তা এইটার ব্যাপারে মানে আপনারা ভাববেন কিনা বা ভাবছেন কিনা? মানে অবশ্যই অবশ্যই এই বিষয়টা আমি মনে করি যেসব যেই ইতিহাসগুলি আসতেছে, যখনই প্রপার ওয়েতে কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটাকে সারা দুনিয়ার ইসলামিক স্কলাররা, আলেম সমাজ যখনই সেটাকে সমর্থন দিয়েছে, তো সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে আপনি কখনোই কোথাওই অমুসলিমদের প্রতি কোনো ধরনের অবিচার অথবা অমুসলিমদের তাদেরকে তাদের ভিটে মাটি, জায়গা জমি, দেশ ছাড়ার কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না। আমার মনে হয় এই ব্যাপারটা আরেকটু আপনি হয়তো পরীক্ষা করে দেখতে পারেন। এরকম ঘটনা কিন্তু আসলে আছে। যাই হোক, আমি আপনার সাথে মানে এই তর্ক লজিকে ব্যাক এন্ড ফোর্থ আমি মনে করি অটোমান সাম্রাজ্যের মধ্যে এরকম বহু ঘটনা আছে। এখন অটোমানদেরকে আপনি যথেষ্ট মুসলমান বলবেন কিনা সেইটার একটা মানে না, অটোমানদেরকে আমরা যথেষ্ট না, পূর্ণ মুসলমানই বলি। ইসলামের ব্যাপারে আমাদের তাদের ইসলামের ব্যাপারে আমাদের আপত্তি নাই। হ্যাঁ, হারেম সহ তারপরে আছে যে কোনো ব্যক্তি সেখানে ব্যক্তিগতভাবে পরিপূর্ণ আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়ে থাকতে পারে, কিন্তু ওভারঅল সামগ্রিক সিস্টেমটা পতন যুগের ইসলামের মানে তারা অন্তত ধারণ করছে। ওকে, ঠিক আছে, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। আমরা যদি আপনাকে আপনার রাজনৈতিক ভবিষ্যতের কথা জানতে চাই, যে আপনি আসলে আপনার রাজনীতিটারে আপনি এখন কোন দিকে বেশি কনসেন্ট্রেট করতে চাচ্ছেন? যে এটা কি তরুণদের মধ্যে আপনি আরও বেশি পৌঁছাতে চান? আপনি কি সব ধর্মের, সব বর্ণের, সব লিঙ্গের মানুষের কাছে পৌঁছাতে চান? মানে আপনার স্ট্র্যাটেজিটা কি হবে আসলে, মানে এখন এই মুভ ফরওয়ার্ড, এই নির্বাচন উত্তর আপনার রাজনীতিটার ক্ষেত্রে? আমাদের এখন বড় বিষয় হলো জুলাই স্পিরিটটা যেই
বৈশিষ্ট্য সহ জুলাই বিপ্লবটা হয়েছে, এই জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে বাস্তবায়ন করা এবং আমাদেরকে যতটা সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা নিজেদেরকে, আমাদের যদি ভুল ত্রুটি থেকে থাকে, সীমাবদ্ধতা থেকে থাকে, সেই বিষয়গুলিকে ওভারকাম করে আমরা জাতীয় নেতৃত্বে যাওয়ার জন্য আরও যতটা নিজেদেরকে মানুষের কাছে উপযোগী করে উপস্থাপন করা যায়, সেটাই হবে আমাদের স্ট্র্যাটেজি এখন। আমি একটু আন্তর্জাতিকভাবে আপনাকে এটাই আমার প্রায় শেষ প্রশ্ন, শেষের দিকের প্রশ্ন। আমি যদি বলি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ের কথা আপনি বলেন সবসময়, আপনার বক্তৃতা, এটা অনেক আগে থেকে এটা ভারতীয় আধিপত্যবাদটা আসে, কিন্তু আপনি আবার এমিরেটস অফ আফগানিস্তানের কথাও, এমিরেতে আফগানিস্তানের কথাও বলেন, যাদের সাথে আবার ভারতের খুবই সম্পর্ক, বা একমাত্র ভালো সম্পর্ক, মানে মোদি সাহেব তালেবান সরকারকে বন্ধু মনে করেন। মানে এটাকে কীভাবে ডিল করা আসলে, মানে সেখানে ভারতের প্রতি তো আলাদা আমাদের কোনো নাই, অ্যালার্জি নাই। আচ্ছা, ভারত ইমারাতে ইসলামিয়ার উপরে কোনো আধিপত্য সৃষ্টি করার সুযোগ নেই ভারতের। আচ্ছা, সেখানে তারা সমপর্যায়ে ডিল করে। আচ্ছা, কিন্তু সেই পলিসিটা বাংলাদেশে এসে ভারতেরটা ঠিক থাকে না। আচ্ছা, ভারত যদি ইমারতকে যেভাবে ডিল করতেছে, বাংলাদেশকে যদি সেভাবে ডিল করে, তাহলে ভারত তো আমার উত্তম বন্ধু হতে পারে। সেটা কি আপনি মনে করেন যে এটা একটা, মানে বাংলাদেশে এই আধিপত্যবাদটা স্পেসিফিকলি কোন দিকে আপনি বেশি ফিল করেন? মানে একটা তো আছে যে পলিটিক্যাল, ফিনান্সিয়াল, কালচারাল, আপনার কোন দিকটা আপনার? সবগুলোই পলিটিক্যাল, কালচারাল এবং ফিনান্সিয়াল, তিনটা অ্যাসপেক্ট থেকেই ভারতের এই যে মনোভাব, যে এখানে ভারতের জন্য বড় একটা সমস্যা সেটা হলো যে বাংলাদেশটা ঠিক ভারতের পেটের মধ্যে থেকে, বাংলাদেশ তার আশেপাশের ভারতের অন্তর্গত যে প্রদেশগুলো আছে সবগুলো থেকে বাংলাদেশ আপনার সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তারপরে লিভিং স্ট্যান্ডার্ড দিক থেকে বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাচ্ছে। এটা ভারতের জন্য খুব সমস্যা একটা। এই জন্য ভারত চায় না কোনোভাবেই যে বাংলাদেশটা সেই পর্যায়ে উন্নত হোক, কারণ তাহলে সে তার প্রদেশগুলোকে সে অখণ্ড রাখতে পারবে না। এই জন্য ভারত বাংলাদেশের ব্যাপারে এই জাতীয় একটা পলিসি বরাবরই। আমরা তো দেখি যে বাংলাদেশের লোক ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন, বাংলাদেশের লোক ভারতে কাজ করতে যাচ্ছেন, বা আমরা দেখি যে বাংলাদেশের মানুষ ভারতীয় কালচারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। সেটা হিন্দি সিনেমা হোক, হিন্দি সিরিয়াল হোক, বাংলার মানে নাটক বা এই জাতীয় জিনিসপত্র হোক, সেগুলির ব্যাপারে খুব বেশি ডিপেন্ডেন্ট। আমরা তো উল্টা জিনিসটা দেখি। ডিপেন্ডেন্ট এটা না, মানে খুব বেশি দেখেন, সেটা হলো বাংলাদেশ আগ্রাসন চালায় বাংলাদেশ, সেখানে মানুষ দেখেন। আমি বলি দেখেন, আমার এই যে কনস্টিটিউয়েন্সি নির্বাচনের ক্ষেত্রে আমি এটা দৃষ্টান্ত দিই, উদাহরণ। আমার এই আসনে একটা প্রবলেম আছে, বড় ধরনের প্রবলেম, ঢাকা 13-তে। না, আমি সেটা বলি, সেটা হলো মাদকের একটা সাম্রাজ্য আছে। এখন মাদকের সাম্রাজ্যকে যদি আমি উৎখাত করতে চাই, মাদকের বিরুদ্ধে আমাকে একটা অবস্থান নিতে হয়েছে, সমাজের স্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে। কিন্তু মাদকের সাম্রাজ্যের সাথে এত বেশি মানুষ এটার সাথে জড়িত, এবং এমন এমন মানুষ জড়িত যারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এখন আমি যেহেতু মাদক, তারা বুঝতে পেরেছে যে আমি নির্বাচিত হলে মাদক এখানে থাকবে না, তাদের বিরাট স্বার্থের হানি ঘটবে। এখন এটা তো আপনি নির্বাচন ছাড়াও করতে পারেন, মানে আপনি এমপি না, আপনার যেসব জায়গায় সেটা করতে পারার, এমপি হতে করতে পারার অনেক ব্যবধান, এগুলোর সাথে প্রশাসন জড়িত থাকে ইত্যাদি। তো দেখা গিয়েছে যাদের স্বার্থে আঘাত হানবে তারা কিন্তু আমার বিরুদ্ধে আবার সংঘবদ্ধ হয়ে দেখা গিয়েছে তারা আমার প্রতিদ্বন্দ্বীর সাথে গিয়ে ভিড়ে গেছে। তো এই যে সমস্যাটা, এখানে ভারতের সাথে আবার বাংলাদেশের এই সমস্যা, যে বাংলাদেশ এই যেরকম কিছু কালচার আছে, যে সমস্ত কালচার সভ্য সমাজে এটা গ্রহণযোগ্য না, বাংলাদেশি সমাজ, বাংলাদেশের এমনকি বাংলাদেশের কালচারাল সোসাইটিও সেটাকে এগ্রি করছে না। ভারত সেটা করছে। এখন ভারতের সেই নষ্ট কালচার সাধারণ মানুষকে নষ্ট করতে। একটা উদাহরণ কি দিবেন, যে ওরকম একদমই নষ্ট কালচার, যে বাংলাদেশ, ভারতের নষ্ট কালচার? বাংলাদেশের সিনেমার কথাই বলেন। বাংলাদেশের সিনেমা ভারতের সিনেমা বাংলাদেশের সিনেমার চেয়ে বিভিন্ন দিক থেকে হয়তো মানোন্নত, কিন্তু তার মধ্যে অন্যতম একটা এটাও যে অশ্লীলতার দিক থেকেও উন্নত।
তো সেই কারণেও মানুষকে আকৃষ্ট করছে সেটা। না, সেটা তো, মানুষকে আকৃষ্ট করছে সেটা। না, সেটা তো এখন আর সিনেমা তো আর ভারতের সিনেমা তারপরে সিনেমার মধ্যে, হ্যাঁ, মানে ভারতে এখন তো সারা দুনিয়াই উন্মুক্ত, খালি ভারতের হ্যাঁ। সিনেমাই যে দেখবে তা তো না মানুষ। না না, মানে বলতেছি এটা একটা দৃষ্টান্ত হিসাবে আচ্ছা আচ্ছা বললাম আচ্ছা, মানে যে ভারতীয় সিনেমার প্রভাবে বাংলাদেশের সিনেমাতে হয়তো কিছু মানে মানে অশ্লীলতা ঢুকে যাচ্ছে, এটা আপনি বলতে যেটা বললেন জি, যে কালচারালি, তো আচ্ছা, কালচারালি তারা তো আমাদের উপর আগ্রাসনটা সৃষ্টি করে এটা আপনি যাচ্ছে। সিনেমার ক্ষেত্রে বলতেছেন। কিন্তু কেউ কেউ যে বলেন, মানে এই প্রশ্নটা অনেকটা এরকম যে ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী এবং যে বর্তমান রুলিং পার্টি ভারতীয় জনতা পার্টি, তারা যেহেতু কট্টর হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক দল এবং তারা সেই দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর তারা যেহেতু খড়গস্ত, তারা চান মানে মোদির পক্ষে এইটা তার ভোটের এপিল চাওয়ার জন্য খুব সহজ। বাংলাদেশে যদি একটা কট্টরপন্থী মুসলিম জনগোষ্ঠী আসে যারা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায়, তাইলে তার কার্ডটা সুবিধার হয়। দেখো বাংলাদেশ এরকম, আমাদের বেঁচে থাকার জন্য তো এটা দরকার। এবং সেই জন্য মোদি আপনাদের প্যাট্রোনাইজ করে, অনেকে বলে যে আপনাদেরকে আমি ক্ষমতা, বলি, আপনাদেরকে শক্তিশালী দেখতে চায়। বাংলাদেশে যারা আমরা ইসলামের রাজনীতি করি, ইসলামী রাজনীতির যতটুকু শক্তিশালী হবে বাংলাদেশে হিন্দুরা ততটাই সিকিউরড হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এবং বিগত 1.5 বছরের আপনার এই বাংলাদেশের সময়কালকে আপনি যে অ্যানালাইসিস করেন, এটা একেবারে দিবালোকের ন্যায় পরিষ্কার। আমরা স্বাধীনতার পর থেকে ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো বিগত 1.5 বছর যতটা রাষ্ট্র রাজনীতির উপর এবং সমাজের উপর যতটা প্রভাব নিয়ে আমরা থেকেছি, এর আগে আমরা কখনোই এইভাবে আমরা শুধুমাত্র ইসলামপন্থীরা এভাবে থাকতে পারিনি। আমি মনে করি অন্য যে কোনো রাজনৈতিক গভর্নমেন্টের সময় যে এই 1.5 বছর হিন্দুরা বাংলাদেশে সবচেয়ে বেশি সিকিউর ছিল, কারণ আমরা। কিন্তু আমি তো শুধু হিন্দুদের কথা বলি না, কিন্তু এই 15 মাসের মধ্যে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো একটা কবরের থেকে একটা লোককে নামায় না আগুন ধরায় দেওয়া হয়েছে, সেটা আবার ঘোষণা দিয়া। এবং আপনি নিজেও জানেন যে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেগুলি নিয়ে আসলে আমরা প্রাউড না। এটা তো শুধু আসলে, এটা তো আসলে হিন্দু না, এটা তো মুসলমান না। আমি বলি শুধু মাজারের ঘটনাগুলো লাগাতার ঘটে গেছে, ব্যাপারটা এরকম না। শুরুর দিকে 2-3টা ঘটনা ঘটেছে, এরপরে শুধু একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলতে হবে এগুলোকে। আপনি কয়টা হাতে গোনা বলেন না, আমি বলে দিতে পারবো হাতে গোনা। একটা ফরিদপুরে একটা ঘটনা ঘটছে, শেরপুরে একটা ঘটনা ঘটছে, আর এর আগে সিলেটে 1-2টা ঘটনা ঘটেছে। এগুলি ঘটনার স্কেলে তো বেশি না, যে অন্যান্য জায়গায় তো স্কেল বেশি না, এগুলো মিডিয়া এটাকে খুব বেশি। আমি তো ঘটনা গনে গনে বলে দিলাম। ফরিদপুরে একটা ঘটনা, আপনি অনেক ঘটনা গুনতেও পারেন নাই। কুষ্টিয়ার ঘটনা তো আপনি গুনলেন না। কুষ্টিয়াতে কি হয়েছে? কুষ্টিয়ায় কিছু মানুষ যারা নাকি এখানে লালনের মাজারকে কেন্দ্র করে ওখানে মাদকের একটা আখড়া জমে। যে কোনো মাজারকেই কেন্দ্র করে আসলে এটা এক ধরনের ইনসিকিউরিটি। মামুন ভাই, আপনি এটা আরো বেশি জানেন, কারণ আপনার কাছে অনেকে আসছে যে মানে অনেক বেশি ইনসিকিউর মানুষ ফিল করছে। কিন্তু এই মাজার, এই মন্দির, এই বাউল, মন্দিরেরটা এটা বললে আমি মানবো না, তো মানবে না, কারণ মন্দিরের লোকেরা সবচেয়ে বেশি সিকিউরিটি ফিল করেছে এই সময়টায় অনেক ক্ষেত্রে। কারণ আমাদের দেশে আমি যদি রথযাত্রার কথা বলি, টোটালি আমাদের দেশে হিন্দু নিপীড়নের যে ঘটনাগুলো 99% হলো সাবোটাজ। এবং এটা যারা ক্ষমতা, যারা দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ দখল করার যে ধান্দা করে, এরাই মানে যেখানে যেই ভাবে সুযোগ সন্ধানী তারা সেভাবে করে। হিন্দুদেরকে দুর্বল পেয়ে এই দখলদাররা, চাঁদাবাজরা, অথবা যারা এই যে মানুষের সম্পত্তি দখলকারী, তারা সম্পদ দখল করে, হিন্দু দুর্বল হিসেবে তাদেরটা করে। যারা ইসলামী, যে কোনো ইসলামের যেই কোনো আপনার ফিলোসফিরই হোক না কেন, যে কোনো থট যারা অনুসরণ, ইভেন আলে হাদিস হোক, সুন্নি হোক, বেরলভি হোক, অথবা আমরা দেওবন্দি হই, অথবা আপনার জামাত ইসলাম হোক, এই ব্যাপারে আমাদের সকলের আমি অভিন্ন অবস্থানই দেখেছি যে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমরা সব এই ব্যাপারে খুব সোচ্চার আমরা। যার কারণে আর আমাদের কোনো গ্রুপের মধ্যেই ওই শ্রেণীটা নাই যে মানুষের জায়গা জমি, মানুষের প্রপার্টি দখল করবে। মানুষের প্রপার্টি যারা দখল করে তারা মূলত বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনীতি করে। কিন্তু তারে ধর্মকর্ম করতে, মানে আমি ধরেন 2-1টা উদাহরণ যদি এরকম দিই যে এবার এই 15 মাসের মধ্যে যে কয়টা
হিন্দুদের তো অনেক রকম হ্যাঁ। উৎসব আছে, সেই উৎসবগুলির সময় কমাইতে বলা হয়েছে কিনা, তাদের আসলে ঢাকের শব্দ যাতে একটা নির্দিষ্ট দূরত্বে না যায় সেগুলি বলা হয়েছে কিনা আপনার না, কাছে এগুলি এটা হয়তো সবসময় বলা হয়ে থাকে। কখনো তারা মসজিদ আর মন্দির যখন কাছাকাছি, তারাবির নামাজ চলতেছে, ঠিক একই সময়ে জুমার নামাজ চলতেছে, একই সময়ে রথযাত্রা, সেই সময়গুলো এমন কোনো অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে ঘটার আগে কোনো থেকে, সুযোগ নাই। কারণ হিন্দুরা দুর্বল, ওরা তো আর না, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারবে না, ভয়ে না, চুপসে গেছে কিনা। এরকম কোনো আপনি বলেন যে নামাজের কারণে অথবা মসজিদের কারণে তারা তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি, এমন কোনো ঘটনা ঘটে নেই। ওকে, আমার মনে হয় যে আপনি এই উত্তর দিয়েছেন। আমি শেষ প্রসঙ্গটাতে করি। আপনি একজন স্বনামধন্য শিক্ষক, কিন্তু আমার কিছুটা আলাপ এই অনুষ্ঠান শুরুর আগে আপনাকে আমি বলতেছিলাম যে এই কওমি মাদ্রাসাতে পড়াশোনা করে যারা বেরিয়ে আসছেন তাদের সংখ্যা এবং তাদের পরবর্তী জীবন, এটাকে যদি আমি একটা পেশাগত জীবন বলি, এই যে একটা বিপুল ওয়ার্কফোর্স এবং এই যে এই তরুণ তরুণীরা বেরিয়ে আসছেন, তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কীভাবে কাজে লাগতেছেন আসলে, বা যেটাকে আমরা হচ্ছে মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে মানে এটা তো হলো আমাদের, আমি মনে করি, বড় ধরনের রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্রের ব্যর্থতা মানে হলো যে রাষ্ট্র আসলে সমন্বয়ের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। সেটা একেবারে 1947 থেকে নিয়ে ধারাবাহিকভাবে এই সংকটটা ক্রিয়েট হয়েছে। 1947 সালে তখনই আমাদের আলেমুলামাদের পক্ষ থেকে এই দাবি ছিল রাষ্ট্রের প্রতি যে আপনারা সমন্বিত উদ্যোগ গ্রহণ করেন, যাতে শুধুমাত্র আলেমুলামাদের উপর ধর্মকে রক্ষা করার, মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় সেন্টিমেন্ট, এই বিষয়গুলো রক্ষা করার শতভাগ দায়িত্ব শুধুমাত্র আলেমদের উপর যেন না বর্তায়, সেটা একটা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু এই রাষ্ট্র, এই সরকার কিছুই করতে পারে নাই। দেখেন, বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুলে 5 বছর, হাই স্কুলে 5 বছর, ইন্টারে 2 বছর, 12 বছর, তারপর অনার্সে 4 বছর, 16 বছর, এরপরে আরো 2 বছর, 18 বছর পড়াশোনা করার পরে কোনো একজন শিক্ষার্থী যদি সে না কোনো আলেমের কাছ থেকে মানে পার্টিকুলারলি, এবং সে যদি সুনির্দিষ্টভাবে পড়াশোনা না করে, সে নিদেন বিসমিল্লাহির রহমানির রহিমটাও শুদ্ধ করে উচ্চারণ শিখতে পারে না। তো এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা রাষ্ট্রের, জাতীয় শিক্ষা ব্যবস্থার। আমরা বলতেছি যে তুমি প্রাইমারি স্কুলে অন্তত একজন কোরআনের শিক্ষক দাও, সেটা দিবে না, দেয়নি, আজও পর্যন্ত দেয়নি। তো ধর্ম মানুষকে, এই বিপুল পরিমাণ যে বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট আপনার ধরেন 16 থেকে 17 কোটি মুসলমান, এই মুসলমানদের ধর্মীয় জিজ্ঞাসার জবাব কে দিবে? এই জিজ্ঞাসার জবাব দেওয়ার তো দায়িত্ব একমাত্র আমাদের, আর কেউ দেওয়ার মতো নাই, রেসপন্সিবল কেউ নাই। তো আমি যখন এই জবাবটা দিতে হবে আমাকে, তো আমাকে এখান থেকে ইসলামিক এই পরিমাণ পারদর্শী এবং সংখ্যায় এত পরিমাণ তৈরি করতে হয় যে আমার আর কোনো দিকে নজর দেওয়ার সুযোগই নেই। আমাদের একজন দর্শক, একটাই খালি দর্শকের প্রশ্ন নেই, ওনার নাম ফারদিন খান, উনি আপনার একটু ওপিনিয়ন জিজ্ঞেস করতে বলছেন যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের যে নিউ ওয়াইফ বিটিং ল, এটা নিয়ে আপনি আসলে বলবেন, নানা ধরনের মতামত বা ইয়ে দেখা যাচ্ছে। শুনেন, আফগানিস্তানের ব্যাপারে আমি নিজে, আমার যথেষ্ট অ্যানালাইসিস আছে। আমি মৌলিক একটা কথা বলে দিই। আফগানিস্তানে তারা যেই মানে প্রসেসিংটা ফলো করছে, সেটা হলো কোরআন সুন্নাহকে শতভাগ তারা অনুসরণ করছে। এটা হলো কাজী আফগানিস্তানের যে কোনো ল, যে কোনো আইনের ব্যাপারে যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা কোরআন হাদিসে নাই, মানে ইসলামী শরিয়ার, কোরআনে স্ত্রীকে, আমি কথাটা বলি, আমি মৌলিক কথাটা বলতেছি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করেছে, এটা যদি সাব্যস্ত হয় তখন এটা অভিযোগ করা যাবে যে হ্যাঁ তারা একটা অন্যায় কাজ করেছে। ঠিক কথা বলেছেন। আমি কথাটা শেষ করি। জি, আপনি ঠিক। এখানে যেটা হচ্ছে সেটা হলো এই যে দেখেন, আমি বলি একটু, না আমাকে এই কথাটা বলতে দিতে হবে। জি, এটা আপনি বলেন। সেটা হলো যে একটা দৃষ্টান্ত দেই, মানে এটার রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয়। ধরে নেন একজন বাবা, আমি একজন বাবা, হ্যাঁ, আমার সন্তান আছে 4 জন। ঘটনাটা এমন ঘটবে যে আমি বেঁচে থাকবো, আমার সব সন্তানরা আমার চোখের সামনে মারা যাবে। এই ঘটনাটাকে 2 ভাবে ব্যক্ত করা যায়। এমন ভাবে বলা যায় যে আমি খুব উৎফুল্ল হব, আবার এমন ভাবে বলা যায় যে আমি বিমর্ষ হয়ে যাব।
যদি বলা হয় এভাবে যে আপনার চোখের সামনে আপনার সব সন্তানগুলি মরে যাবে, হুম, জিনিসটা খুব খারাপ যাবে, আমার জন্য খুবই বেদনাদায়ক হবে। আবার যদি এভাবে বলা যায় যে আপনি অনেক দীর্ঘ হায়াত পাবেন, আপনার সকল সন্তানের পরেও আপনি বেঁচে থাকবেন। হুম, এখানে মিডিয়াটা যেই কাজটা করে আফগানিস্তানের ব্যাপারে, যে আইনটার ব্যাপারে এখানে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, পশ্চিমা মিডিয়া সরাসরি যারা 20 বছর আগ্রাসন চালিয়েছে প্রত্যক্ষভাবে, এখন সেই আগ্রাসনে তারা পরাস্ত হয়ে এখন তারা এইভাবে অপপ্রচারের মাধ্যমে তাদেরকে ঘায়াল করার চেষ্টা করছে। এখানে তারা যেই ধরনের আইন করেছে সেটা হলো, যদি কেউ তার স্ত্রীকে প্রহার করে যদি এই ক্ষতিটুকু করে ফেলে, যে অর্থাৎ তার শরীরে কোনো স্পট হয়ে গেল, সে জখম হয়ে গেল, স্ত্রী জখম হওয়ার কয়েকটা দৃষ্টান্ত এনেছে। যেমন জখম হয়ে যাওয়ার এক অর্থ হলো যে তার শরীরে একটা স্পট পড়ে গেল, অথবা তার কোনো হাড় ভেঙে গেল। অনেক সময় এমন আঘাত হয় যে শরীরে কোনো স্পট পড়ে না কিন্তু হাড় ভেঙে গেছে, আমাদের ডিবিতে যেটা দেওয়া হয়, ডিবিতে রিমান্ডে দেওয়া হয়, তা আমরা দেখেছি চোখে, যে উপরে দিয়ে কোনো স্পট নাই কিন্তু ভিতরে হাড় ভেঙে যায়। হ্যাঁ, এটা তো ওরা ট্রেন্ড এটা মারার ক্ষেত্রে। হ্যাঁ, তো ওনারা আইনের মধ্যে এইটা ফাইন্ড আউট করেছে যে উপর দিয়ে